স্বাগত টিভিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ইশিতা। ঢাকার পূর্বাঞ্চলের রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা আলাদা দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সাথে আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের অভিযোগ, রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহরে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। আরেক মামলায় অভিযোগ করা হয়, শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও একই উপায়ে পূর্বাঞ্চলের ১০ কাঠার আরেকটি প্লট বরাদ্দ দেওয়া হয়। গত ১০ এপ্রিল প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এরপর ১৩ এপ্রিল ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে ১৩ কাঠা প্লট নেয়ার আলাদা ৩ মামলায় টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক সহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একই আদালত। শুধু এই শেখ ফ্যামিলি না, টোটাল তাদের যতগুলো আত্মীয় স্বজন আছে সবাইকে তারা এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, বিভিন্ন ধরনের অবৈধ সুবিধা দিয়েছে, আর্থিকভাবে লাভবান করেছে। এই ফ্যাসিস্ট হাসিনা যে কথাগুলো জনগণের সামনে বলতেন, সেই কথাগুলোর সঙ্গে তার কাজের সঙ্গে কোনো ধরনের মিল ছিল না। নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজধানীর মিরপুরে বিসিবি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আকস্মিক এই অভিযান শেষে বিসিবির উপর বিপিএল এর টিকিট নিয়ে অনিয়ম, মুজিব বর্ষে বাজেটের হিসাবে গড়মিল, থার্ড ডিভিশন ক্রিকেটে প্রভাব খাটানোর অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। গত মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে মূলত বিসিবিতে তদন্তে নেমেছে দুদক। মুজিব বর্ষ উপলক্ষে বিসিবির নানা আয়োজনে বাজেট ছিল ১৫ কোটি, যেখানে খরচ দেখানো হয়েছে ২৫ কোটি। কিন্তু দুদকের কাছে থাকা তথ্য মতে বিসিবি এই আয়োজনে খরচ করেছে মাত্র ৭ কোটি টাকা। সেই সাথে বিপিএল এর টিকিট বিক্রি নিয়ে অনিয়মের আলামতও পেয়েছে দুর্নীতি দমন কমিশন। থার্ড ডিভিশন ক্রিকেটে প্রভাব খাটানোর অভিযোগও এসেছে বিসিবির বিরুদ্ধে। নানান অসঙ্গতির তদন্ত করতে বিসিবিতে এই অভিযান পরিচালনা করছেন দুদকের ৩ সদস্যের একটি দল। ইন টোটালি প্রায় ২৫ কোটি টাকার মতো খরচ দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে ৭ কোটি সামথিং। এখানে প্রায় ১৯ কোটি টাকা খরচ দেখানো হয় নাই, না দেখায় সামহাও এটা সরানো হয়েছিল, কিছু হয়েছে, এরকম একটু অভিযোগ পেয়েছে। বিসিবির অন্যান্য আয়ের একটা পার্ট টিকিট সেলিং থেকে আয় আসে, কিন্তু বিসিবি যখন নিজেরা দায়িত্ব নিল যে আমরা এই টিকিট সেল করব, তখন ১১তম আসরে আয় দেখানো হয়েছে প্রায় ১৩ কোটি টাকা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। মামুন, সবশেষ কি তথ্য আছে এই বিষয়ে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আসলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আসলে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট তারা এসেছিলেন বিসিবিতে এবং তারা নির্দিষ্ট ৩টি ইস্যু নিয়ে কাজ করেছেন, যেটি আপনারা বলছিলেন যে বেশ কিছু বিষয়, টিকিটের বিষয় আছে, মুজিব শতবর্ষের বিষয় আছে এবং তৃতীয় বিভাগের প্রভাব বিস্তারের একটা বিষয়ও কিন্তু আছে। দুদক থেকে আসা ৩ জনের যে সদস্য যে কমিটিটি, তারা একটু আগেই বিসিবি থেকে চলে গেছেন তাদের কাজ শেষ করে, এবং তারা বিসিবির কাছ থেকে যেসব কাগজপত্র চেয়েছিলেন সেই কাগজপত্র বা তারা সহায়তাটা পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো আরেকটু যদি বিস্তারিত বলতে চাই, যে টিকিটের কথা বলা হচ্ছে, গত ৮-৯ আসরে বিপিএলের টিকিটের থেকে ১৫ কোটি টাকা আয় হয়েছে ৮-৯ আসরে। গত আসরে, শুধুমাত্র গত আসর থেকে আয় হয়েছে ১৩ কোটি টাকা। তার মানে এখানে বড় ধরনের একটা ফারাক রয়েছে এবং সেখানে কারা কারা জড়িত আছেন তদন্ত কমিটির সাথে একটু কথা বলার সুযোগ হয়েছে। তারা বলেছেন যে মূলত যারা টিকিট বিক্রি করেন মাঠ পর্যায়ে তাদের সেখানে দুর্নীতির জায়গাটা আছে এবং বিসিবিরও এখানে দায়টা আছে। বিসিবি সেই কাজটা ঠিকমতো করতে পারেনি, তাদের যে জায়গাটা কাজটা করার সেখানে করতে পারেনি। আর এটা সবচেয়ে বড় অভিযোগ এসেছে যেটা বাংলাদেশের ক্রিকেটারদের উঠে আসার যে জায়গাটা, তৃতীয় বিভাগ, যেখান থেকে ক্রিকেটাররা মূলত আস্তে আস্তে আপনার প্রাতিষ্ঠানিকভাবে ক্রিকেটটা শুরু করেন, সেইখানে গত আসরগুলোতে দেখা গেছে মাত্র ৩ থেকে ৪টা দল অংশগ্রহণ করত। এবার সেখানে ৬০টা দল অংশগ্রহণ করছে। সেই জায়গায় ৩-৪টা দল কেন অংশগ্রহণ করতো, কারা আসলে প্রভাব বিস্তার করেছেন, কারা আসলে দলগুলোকে অংশগ্রহণ করতে দেয়নি এবং খেলতে দেয়নি তৃতীয় বিভাগে, সেই বিষয়টা তারা খতিয়ে দেখছেন। এবং সেখানে আরও বেশ কিছু জিনিস, কাগজপত্রের বিষয়, নিয়মকানুনগুলো কী ছিল, কত টাকা বাজেট ছিল তাদের জন্য, দলগুলোর জন্য কত টাকা এন্ট্রি ফি দিয়ে তাদেরকে করতে হতো। আগের দলগুলোকে ৪ থেকে ৫ লাখ টাকা এন্ট্রি ফি দিয়ে
তৃতীয় বিভাগে খেলতে হতো, এবার 1 লক্ষ টাকায় দলগুলো খেলতে পারছে এবং সেখানে কিন্তু দলের সংখ্যা বেড়েছে। এই বিষয়টা নিয়েও কিন্তু দুদক কাজ করছে, মানে ক্রিকেটার তৈরির যে জায়গাটা, সেই জায়গাটা নিয়েও দুদক কাজ করছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মুজিব বর্ষ যেটি হয়েছে, মুজিব বর্ষের বাজেটের কথা বলছিলাম। মুজিব বর্ষে বাজেট ছিল ক্রিকেটের জন্য 15 কোটি টাকা, সেখানে বিসিবি খরচ দেখিয়েছে 25 কোটি টাকা, সেই জায়গায় মাত্র খরচ হয়েছে 7 কোটি টাকা। সেই জায়গায় বিসিবির যে অ্যাকাউন্টস আছে, বিসিবির যে সিইও আছেন নিজামুদ্দিন চৌধুরী, পুরনো আমলের মধ্যে এই দুজনই আছেন এবং অনেকেই পরিচালক কিন্তু তারা কিন্তু ফেরার আছেন। সব কিছু মিলে এই দায় কিন্তু বিসিবির এখন যারা আগের আছেন তারাও কিন্তু দায় এড়াতে পারবেন না। সেই কাজগুলো দুদক করে যাচ্ছেন এবং কারা কারা জড়িত আছেন সেই নামগুলো নিশ্চয়ই দ্রুতই সামনে আসবে। সেটা মামুন, আপনাকে ধন্যবাদ। রাজধানীর মতিঝিলে বিএনপির নাম ভাঙিয়ে বেপরোয়া চাঁদাবাজির মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা। চাঁদা না দিলে তুলে নিয়ে চলে মারধর ও নির্যাতন। এমন অভিযোগ করে স্থানীয়রা বলছেন, সন্ত্রাসীদের দৌরাত্ম্যে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। অন্যদিকে দলের নাম ভাঙিয়ে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। দলের পক্ষে মামলা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিও, যেখানে দেখা যায় লম্বা চুলের সাদা পোশাকের এক ব্যক্তি নিজেকে মতিঝিল থানা বিএনপির সভাপতি এবং ৯ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত কমিশনার দাবি করছে এবং এক ব্যবসায়ীকে আলাপের নামে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ওই ভিডিও সূত্র ধরে রাজধানীর মতিঝিলের সেই দোকানে যায় ডিবিসি নিউজ। 28/1 টয়েনবি সার্কুলার রোডে অবস্থিত আলিফ প্রিন্টার্সে গিয়ে দেখা যায় ব্যবসা ফেলে পালিয়ে বেড়াচ্ছেন মালিক। মুঠোফোনে কথা হয় আলিফ প্রিন্টার্সের শাহিন ইসলামের সঙ্গে। জানান দোকান থেকে নিয়ে যাওয়ার পর চাঁদাবাজদের নির্মম নির্যাতনের কথা। শেষ পর্যন্ত হচ্ছে তারা আমাকে নিয়ে লাঠি দিয়ে মারছে এবং আমার কাছ থেকে ক্যাশ টাকা পয়সা কিছু নিছে এবং বলছে যে তুই যদি এখানে ব্যবসা করতে চাস তাহলে আমাদেরকে ওই যে চাঁদা দিতে হবে। 10 লাখ টাকা চাঁদা দাবির কথাও জানান তিনি। একটা অ্যামাউন্ট দাবি করছে বড় 10 লাখের মতো। আমাকে হুমকি দিয়েছে যে এরকম যে তুই যদি এলাকায় থাকতে চাস, ব্যবসা করতে চাস, তাহলে আমাদেরকে টাকা দিয়ে এখানে ব্যবসা করতে হবে। আমি অলরেডি মামলা করছি, মামলা করে একটু দূরে আসছি। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন স্থানীয় গার্ড আলম। তার কথায়ও মেলে শাহিনের অভিযোগের সত্যতা। আজ এলাকার পোলাবনি আসছিল, নাম আরসিফ নামে একটা চিনি, আর লোকে আসছিল আর 5-7 জন। ওরা আইছিল, ওরা আমি বাধা দিয়েছি যে ভাই না কামড়ি করেন না, এরপর আমার আপনার কাজ আপনি করেন, আমাকে ওখানে বাধা দেন না। শাহিনের মতো অন্য ব্যবসায়ীরা জানান চাঁদাবাজদের দৌরাত্ম্যে জনমনে রয়েছে আতঙ্ক। বিভিন্ন লোক বিভিন্ন দল ভাঙ্গায় চাঁদা চায়, আসলে তো এই দলের বদনাম হইতেছে। আর আমরা যে ব্যবসায়ী আছি বা সাধারণ মানুষ খুব বিপদে আছি। সাধারণ মানুষের মধ্যে তো একটা আতঙ্ক বিরাজ করছেই এইসব নামধারী লোকদের জন্য আর কি। বিষয়টি জানার পর সাথে সাথে মতিঝিল থানায় ছুটে আসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। তারা জানান ৯ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে চাঁদাবাজ আসিফ ইমামের বিরুদ্ধে প্রতারণা ও অবৈধ চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। আমরা তাৎক্ষণিক থানায় আসলাম, ওসি সাহেবকে বললাম যে এই নিউজটা আমরা দেখেছি, সে আমাদের দলের কোনো পদপদবি কিছু নেই এবং আমাদের মতিঝিল থানা বিএনপির আমাদের কোনো কমিটিও নেই। আমরা এনে আমাদের কাজ করছি, বাট আমরা কোনো কমিটি করি নাই। আমরা তার বিরুদ্ধে আমরা মামলা করবো এবং তাকে আইনের আওতায় আনা উচিত, গ্রেপ্তার করা উচিত। যারা দলের নাম ভাঙ্গাইয়ে দলের সুনাম নষ্ট করবে, সে দলের হোক, দলের বাইরে হোক, যে হোক, আমরা এই বিষয়ে কাউকে আমরা ছাড় দিব না। এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও মতিঝিল থানার অফিসার ইনচার্জ জানান অভিযোগ খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আর অভিযোগের বিষয়ে অভিযুক্ত আসিফ ইমামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। কুয়েটে ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীদের একাংশ। হলের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করছেন তারা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কুয়েট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, এখন সেখানকার কি পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। তালা ভেঙে যে প্রবেশ চেষ্টা না, তালা ভেঙে প্রবেশ করেছে। বিশেষ করে আমি রয়েছি যে এই খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে খানজান আলী হল রয়েছে, সেই হলটি ছিল কিছুক্ষণ আগে এখানটায় যারা আন্দোলনরত শিক্ষার্থী ছিলেন
তারা কিন্তু এসেছিলেন মিছিল সহকারে, এবং মিছিল সহকারে এসে যে তারা এক দফা দাবি বাস্তবায়ন যেমন করছেন, অনুরূপভাবে তারা যে হল রয়েছে সেই হলে তালা ভেঙে এই ছাত্রাবাসে যারা আছে তাদের প্রবেশের সুযোগ করে দিয়েছেন। পর্যায়ক্রমে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু 7টি হল, একটি ছাত্রী হল, 6টি ছাত্র হল রয়েছে। পর্যায়ক্রমে সেই হলগুলি যে রয়েছে সেগুলো তালা ভেঙে শিক্ষার্থীরা হলে প্রবেশ করে এমন ঘোষণা বাস্তবায়ন করা হচ্ছে। এবং এখানটায় থাকছে যে 6 দফা দাবিতে যে আন্দোলন ছিল, পরবর্তীতে গেল রোববার থেকে শুরু হয়েছিল যে 2 দফা দাবি, সকালে 2 দফা দাবি দেখেছিলাম, কিন্তু এখন কিন্তু একটা দফা দাবি। এবং তাদের যে আন্দোলন শিক্ষার্থীর দাবি যেটা, সেটা হচ্ছে বিশেষ করে যে এই বিশ্ববিদ্যালয়ে যে ভিসি রয়েছে তিনি শিক্ষার্থীদের, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, তিনি প্রশাসন যে মামলা হয়েছেন, এবং সেই কারণে তারা এই ভিসির অধীনে, প্রশাসনের অধীনে যে তদন্ত প্রতিবেদন এসেছে, সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে যে 37 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে তাদের যে নামের তালিকা প্রকাশ করতে হবে। অনুরূপভাবে যে বিসিকে বিভিন্ন দায় নিতে, বিশেষ করে যে বহিরাগতদের হামলা, রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার দাবি তুলেছেন তারা। দিয়ে এক দফা দাবি, সে দাবি হচ্ছে যে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ, এবং এই পদত্যাগে তারা অনার রয়েছেন, এবং তারা যে হলগুলি পর্যায়ক্রমে হলগুলিতে তালা ভেঙে প্রবেশ করছেন। এবং এই তালা ভাঙার পূর্বের থেকে তারা কিন্তু যে দেখেছি যে দুর্বার বাংলা পাদোশ থেকে যে মিছিলটি বের হয়েছিল, সেই মিছিলটি বিভিন্ন যে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শিক্ষকদেরকে আহ্বান করেছিলেন যে তাদের সঙ্গে এই আন্দোলনে থাকা, বিশেষ করে এই যে হলগুলোর তালা খুলে দেওয়ার বিষয়ে। যার কারণে যে এখানটায় কিন্তু এখন শিক্ষার্থীরা রয়েছে যারা, তারা কিন্তু পর্যায়ক্রমে যে আরও যে 6টি ছাত্রাবাস রয়েছে, ছাত্রদের যে ছাত্রাবাসের তালা ভেঙে প্রবেশ করবেন এবং এক দফা দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে ধন্যবাদ। এদিকে 6 দফা দাবিতে রাজশাহী রেলগেট মোড়ে ঢাকা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী পলিটেকনিক, রাজশাহী মহিলা পলিটেকনিক ও সার্ভে ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান মিলু। মারুফ, জানাবেন যে বিক্ষোভকারীরা কি বলছেন আর এর কারণে আসলে সাধারণের কি ভোগান্তি হচ্ছে, বিস্তারিত। এখন আমি রয়েছি রাজশাহী যে মেইন একটি মোড়, সেটি হচ্ছে রাজশাহী রেলগেট মোড়ে। এখানে কিন্তু সকাল 11:30 থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান করছে এবং তাদের 6 দফার যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু তারা স্লোগানে মুখরিত করেছে পুরো এই রাজশাহী মোড়টি। এবং দীর্ঘ যানজট কিন্তু আমরা এখানে দেখতে পেরেছি, এবং যানজট দেখার পরপরই কিন্তু এখানে আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তাদের যে 6 দফা দাবি, সেই দাবিগুলো নিয়ে মূলত তারা এখানে অবস্থান করছে। আমরা একটু শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি, তারা একটু কি বলছে এবং তাদের দাবিগুলো কি। আমাদের দাবি হচ্ছে, আমাদের দাবি মানতে হবে, হচ্ছে আমাদের 6 দফা দাবি। হ্যাঁ, বুঝতে পারছেন যে তাদের 6 দফা দাবির ভিতরে কিন্তু অনেকগুলো দাবি যুক্তি রয়েছে, এবং আরেকজন শিক্ষার্থীরা আমরা একটু মত করেছি যে আমাদের কার্যক্রম করে আমাদের 2021 সালে কাপ নিয়োগ দেওয়া হয়, যেটা হচ্ছে আমাদের ল্যাব পরিচালনা করার জন্য নেওয়া হয়েছিল, যারা আমাদের ল্যাবের যন্ত্রপাতি পরিষ্কার করবে, যন্ত্রপাতি দেখাশোনা করবে। কিন্তু তারা রাতের আধারে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরেও আমরা তাদের পদোন্নতি মানি না। তারা এখন হাইকোর্টে রিট করেছে যে তাদের 33% প্রমোশনের ভিত্তিতে আমাদের পলিটেকনিকে তাদের শিক্ষক হিসাবে দিতে হবে। কিন্তু আমরা এই প্রমোশন কখনোই মানি না এবং কখনো মানবো না, কারণ যে জেনারেল শিক্ষায় শিক্ষিত না, যে জেনারেল সেক্টর বিষয়ে কোনো কিছু বোঝে না, তাকে আমরা কখনো আমাদের শিক্ষক হিসাবে মেনে নিতে পারি না। আমাদের শরীরে রক্ত থাকা পর্যন্ত আমরা তাদের এই প্রমোশন কখনোই মানবো না, এবং আমাদের দাবি যদি কখনো মৌখিক আশ্বাস পেতে। এই ছিল রাজশাহীর যে আমাদের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই যে মোড়টি সেটি কিন্তু অবরোধ করে কিন্তু চলছে, এবং তাদের যে দাবি, সেই দাবিগুলো পূর্ণ না হওয়া অবধি তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে, এমনটাই ঘোষণা দিয়েছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মারুফ, ধন্যবাদ আপনাকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এবারের বৈশাখী অনুষ্ঠান সফলভাবে শেষ করায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশংসাও করেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটি সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা। জানান, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, চেষ্টা করা হচ্ছে আরও উন্নতি করার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রুটিন ওয়ার্কের অংশ হিসেবেই ডিবি প্রধানকে সরানো হয়েছে। এই ঘটনার সাথে মডেল মেঘনা আলমকে গ্রেপ্তারের কোনো সম্পর্ক নেই।
অন্তর্বর্তী সরকারে মাননীয় প্রধান উপদেষ্টাকে যার সার্বিক নির্দেশনায় নববর্ষের উৎসব একটি সার্বজনীন উৎসবে রূপ লাভ করেছে, তার সার্বিক পরামর্শ ও সহযোগিতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ড আরও বেগবান হয়েছে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমোন্নতির দিকে যাচ্ছে। রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে সংসদ ভবনে এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম বাংলাদেশের সাথে আলোচনার শুরুতে তিনি এই কথা জানান। বলেন যে ঐক্য দিয়ে ফ্যাসিবাদ দূর হয়েছে, সেই ঐক্য আবারও ফিরিয়ে আসবে। এ সময় এনডিএম চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে। এ সময় ববি হাজ্জাজ জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সংস্কারের প্রথম ধাপ হওয়া উচিত। এছাড়া এক ব্যক্তির সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে একমত নন তারা। বাই ফার মেজরিটি যতগুলো সংস্কার দেয়া হয়েছে সেগুলো আসলেই জনবান্ধব একটা সরকার ব্যবস্থা তৈরি করতে সক্ষম হবে এবং সেগুলোর সাথে আমরা একমত। আওয়ামী লীগের মতো ফ্যাসিজম যেন বাংলাদেশে আর কখনো দাঁড়াতে না পারে, সেই আওয়ামী লীগকে বাতিল করা এবং আওয়ামী লীগের ফ্যাসিজমকে বাতিল করা, এটা সবচেয়ে বড় সংস্কার। এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত, আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি যে প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারবো এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবো। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক 3 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন। মানবতা বিরোধী অপরাধের জন্য অন্য মামলায় গ্রেপ্তার এই 3 জনকে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত বছরের 5ই আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন দেয়া হয়। এই মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে বলে জানানো হয়েছে প্রসিকিউশন থেকে। সরবরাহ নিশ্চিত না করেই গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত সুচিন্তিত হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা। আইএমএফের চাপে সরকার এমন হঠকারী সিদ্ধান্ত নিয়েছে বলেও মনে করেন তারা। শিল্প মালিকরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি গ্যাস নির্ভর শিল্পে উৎপাদিত পণ্যের দাম বাড়বে, সেই সাথে রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়বে। দফায় দফায় গ্যাসের দাম বাড়িয়েও শিল্পে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পারেনি বিগত সরকার। ফলে তীব্র জ্বালানি সংকটে রুগ্ন হচ্ছে দেশের শিল্প খাত। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের তীব্র বিরোধিতার মধ্যেও নতুন শিল্পের পাশাপাশি পুরনো শিল্পে বাড়তি ব্যবহারে গ্যাসের দাম 33% পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। শিল্প মালিকরা বলছেন, এর ফলে সরকারের রাজস্ব নয়, বরং দুর্নীতি বাড়বে। আপনাদের মধ্যে আছে ঝামেলার লোক, আমাদের মধ্যে আছে ঝামেলার লোক, উভয় পক্ষে মিলে তখন সুযোগ সুবিধা নেয়। পণ্যের দাম তো অবশ্যই বাড়বে। আর প্যাকেট কত ছোট করব। একবার ভ্যাট বাড়াইবেন তখন আমি প্যাকেট ছোট করব, আবার গ্যাসের দাম বাড়াইবেন না এটাতে আমরা ছোট করব, বিদ্যুতের দাম বাড়াবেন না এটাও আমরা প্যাকেট ছোট করব। কয়েকদিন পরে দেখা যাবে শুধু প্যাকেট আছে, বিস্কিট নেই। অভ্যন্তরীণ শিল্পের পাশাপাশি আরও চাপে পড়বে দেশের রপ্তানি শিল্প। বায়ার কিন্তু আমাদের কোনোভাবেই প্রাইস দিচ্ছে না, বরঞ্চ যখন শ্রমিকের বেতন কম ছিল, পাওয়ারের দাম কম ছিল, আমাদের যেরকম প্রাইস ছিল এখনও সেই প্রাইসটা। বায়ার যদি আমরা বায়ারকে কিছু বলতে যাই, বায়ার চলে যাবে অন্য দেশে। কারণ আমাদের মূল হলো কি, আমাদের ম্যান পাওয়ারটা হলো আমাদের মূল সম্পদ। তা আমরা পাওয়ার বেশি দিয়ে কিনি না কম দিয়ে কিনি, এটা কিন্তু বায়ার বুঝতেছে না। এটি সুচিন্তিত সিদ্ধান্ত হয়নি মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, এর ফলে রড, সিমেন্ট, সার, সিরামিক, বেকারি পণ্য সহ গ্যাস নির্ভর শিল্পে উৎপাদিত পণ্যের দাম বাড়তে পারে। একই সেক্টরে একটা শ্রেণীর জন্য একটা রেট, আরেকটা শ্রেণীর আরেকটা রেট, এটা বিভ্রান্তিকর। এইভাবে দাম বাড়ানোটা ঠিক হয় নাই। আর তাছাড়া এটা তো ইন্টারিম গভর্নমেন্ট, তারা তো কিছুদিন ওয়েট করতে পারতো। একটা ইলেক্টেড গভর্নমেন্ট যারা অনেক কিছু চিন্তা করে তাদের হাতেই ছেড়ে দিতে পারতো। বাট আমার ধারণা এখানে বোধহয় আইএমএফের চাপ ছিল। শিল্প মালিকদের সাথে আলোচনা না করেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে দাবি করে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প মালিক এবং বিশ্লেষকরা। ইউসুফ রানা,
ডিবিসি নিউজ, ঢাকা। এবারে আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলতানুল আরিফিনের সাথে সিএনজি অটোরিকশা চালক ও স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এর জেরে দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে ও দ্রুততম সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। এ সময় চলতি বছরের জুলাইয়ের মধ্যে হাসপাতাল চালুর দাবি ও ওয়ার্ড কার্যক্রম 6 দিন করার দাবিও জানান শিক্ষার্থীরা। পঞ্চগড়ের দেবীগঞ্জে দৈনিক বসুন্ধরার প্রতিনিধি লালন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে দেবীগঞ্জে সচেতন নাগরিকের আয়োজনে বিজয় চত্বরে এই মানববন্ধন কর্মসূচি হয়। মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে শুরু হয়েছে 58 দিনের সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা, যা চলবে 11 জুন পর্যন্ত। প্রজনন মৌসুমে সামুদ্রিক মাছ, বিশেষ করে ইলিশ মাছ রক্ষায় প্রতি বছর মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়ে থাকে সরকার। এবছরও ভারতের সাথে মিল রেখে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $2.3 বিলিয়ন ফেডারেল তহবিল স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। বিশ্ববিদ্যালয়টি হোয়াইট হাউসের বেশ কিছু দাবি প্রত্যাখ্যানের কয়েক ঘন্টা পর এমন সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।